ভারত সীমান্তে চীনের ছায়া হঠাৎ করেই সব কিছু পরিবর্তন হয়ে গেছে একেবারে রাতারাতি বলা যায়। যে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের খবর আমি কিছু আলোচনায় যাবার আগে উল্লেখ করতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর তারা খুব গুরুত্ব সহকারে দেখছে। আমি কয়েকটি গণমাধ্যমের খবর উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। এশিয়া টাইমস এবং দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া তাদের বিশ্লেষণে লিখেছে, তিস্তা নদী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযোগকারী অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি। সেখানে চীনের রাষ্ট্রায়ত্ত কোনো প্রকৌশল সংস্থার বড় ধরনের অবকাঠামো নির্মাণ বা দীর্ঘমেয়াদী উপস্থিতি ভারতের সামরিক স্ট্যাবলিশমেন্টের জন্য তীব্র অস্বস্তিকর। ভারতীয় মিডিয়া বেশ খোলামেলাভাবেই স্বীকার করছে যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তির কারণে গত 15 বছর ধরে তিস্তা চুক্তি ঝুলেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা নিজের পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতার দিকে ঝুঁকেছে। একে বাংলাদেশের একটি স্বনির্ভর ও সাহসী পররাষ্ট্রনীতি হিসেবে বর্ণনা করা হচ্ছে। আরও অনেকগুলো খবর আছে, সেটি হয়তো আমি আলোচনার মাঝখানে আমি সুযোগ পেলে উল্লেখ করব। স্যার, আপনি সফরটিকে কিভাবে দেখছেন? আমি প্রথম ধন্যবাদ। আমি মনে করি যে এই সফরটা খুবই প্রয়োজনীয় এবং খুবই সার্থক হয়েছে। এই জন্যই সার্থক হয়েছে, যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, একটা বিরাট গ্যাপ ছিল। যে ওই যে আগের যে একটা বিশ্বাসযোগ্যতা গড়ে উঠেছিল জিয়াউর রহমানের সময়, সেটা এই 16 বছরে এত অধঃপতন হয়েছে, এতখানি বিধ্বস্ত হয়েছে যে চীন বাংলাদেশের ব্যাপারে আস্থা হারিয়ে ফেলছিল। কিন্তু এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যে প্রধানমন্ত্রী যে আলোচনা হয়েছে চীনের প্রেসিডেন্টের সাথে, এবং যেভাবে খুব স্মুথলি প্রতিটা পদক্ষেপ কন্ডাক্ট করা হয়েছে, তাতে আরও আমরা বুঝতে পারবো যে বিজয়টা হয়েছে কিন্তু মূলত মনস্তাত্ত্বিক ফ্যাক্টর। যেমন ডক্টর খলিল কালকে কিন্তু মিডিয়াকে বলছিল যে মিডিয়া যখন মাপছিল যে কি পেলেন, কত টাকার পেলেন, তো খুব ডক্টর খলিল ওয়াজ ভেরি আপসেট। বললো যে আপনি ভিক্ষার ঝুলি নিয়ে তো আমরা যাইনি, আমরা গিয়েছি আমাদের আস্থার সম্পর্কটা আবার ফিরে আনতে, যে আমাদের একটা চীনের সাথে যে বিশেষ সম্পর্ক সেটাকে রিনিউ করতে। এখন আমার দৃষ্টিভঙ্গিতে আমি সেটাকে কীভাবে দেখি, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বাংলাদেশ, এই যে আপনার টাইটেল আজকে, এটা ইন্ডিকেট করে ভূরাজনীতির গুরুত্বকে। আনফর্চুনেটলি বাংলাদেশে কিছু এই কী ধরনের অদ্ভুত ধরনের গড়ে ওঠা এই স্কলার বলবো না কি বলবো, তারা এখন জিওপলিটিক্স, ভূরাজনীতি টার্মটাকে অপব্যাখ্যা করছে। কি এখন হচ্ছে মেটা জিওপলিটিক্সের যুগ। ইট ইজ সাচ রাবিশ, ইউনো। জিওপলিটিক্স ইজ বর্ন আউট অফ জিওগ্রাফি। জিওপলিটিক্সের উৎপত্তি হয়েছে যে ওই যে যখন একদম অ্যাডমিরাল মেহান, তারপর এই যে ব্রিটিশ জিওপলিটিশিয়ান হার্টল্যান্ড থিওরি 1819 সালে 1919 সালে যে কার্ল জেলেন, প্রথম সুইডিশ জিওপলিটিশিয়ান, যে বলেছে যে স্টেটকে বলেছে ইজ এ লিভিং অর্গানিজম, আইদার ইট লিভস অর ইট পেরিশেস। এখন জিওপলিটিক্সকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে হবে যে চীন আমাদের অস্তিত্বজনিত বন্ধু। আমার ধারণা যে আগামীতে আমরা যেভাবে এগুচ্ছি, তিস্তাই শুধু না, আরও বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিরক্ষা। আমাদের দেশের এই একটা অংশ রয়েছে যারা কোনোভাবেই চিন্তাই করে না, বলেও না যে ভারত কিভাবে সরাসরি বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার পথে। কার্যত এগিয়ে যাচ্ছে মিলিটারিলি। তারা যে প্রচার প্রক্রিয়া শুরু করেছে, তারা সেখানে সুস্পষ্টভাবে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পররাষ্ট্র সচিবরা, স্কলাররা এবং তাদের রিটায়ার্ড জেনারেলসরা এখন সরাসরি আর্টিকেলস লিখছে যে বাংলাদেশের রংপুরকে আলাদা করে দিতে হবে, ফেনীর দক্ষিণাঞ্চল হিল ট্র্যাক্টস আলাদা করে দিতে হবে। এগুলো তো জোকস না, এগুলো এখন একটা সময় আসছে যে রাষ্ট্রধারণায় পরিবর্তন হতে পারে, আন্তর্জাতিক সম্পর্কে সেটা ঘটে। আনফর্চুনেটলি আমাদের কিছু কিছু সোকল্ড স্কলার্স, এরা, আমি গত 2-3 দিন থেকে তাদের কথাবার্তা দেখি টক শোগুলা, যে দে আর কমপ্লিটলি ইমিউন ফ্রম এনি, আর আদার সমালোচনা করে যে চীনে কেন যাওয়া হলো,
কেন ভারতে যাওয়া হলো না, ভারত কীভাবে রিয়্যাক্ট করবে, ভারতকে কেন আমরা চীনের সাথে তুলনা করব, আমার ধারণা যে ভারত তখনই আমাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, যখন আমরা বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে চীনের সাথে একটা প্রতিরক্ষা সম্পর্কে আবদ্ধ হয়। এবং সেটা করলে শেষ পর্যন্ত আমেরিকাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ এখনই তারা আমেরিকানরা জানে ও বোঝে যে ভারতের উদ্দেশ্য ভালো নয়। তারা আমাদের বর্ডার আক্রমণ করছে, বর্ডারের নিরাপত্তা রেসপেক্ট করছে না। এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আমেরিকা ঠিক যেমন পাকিস্তানের পলিসি অফ প্রক্সিমিটি টু চায়না, অলিখিতভাবে পাকিস্তানের সাথে চায়নার যে মিত্রতা, যেখানে চায়না সমস্ত আগেকার আচরণ ভঙ্গ করে সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং নিউ জেনারেশন এয়ারক্রাফট দিচ্ছে, সেই পথ পাকিস্তান কিন্তু আমাদের বাতলে দিচ্ছে। যে চীনের সাথে সম্পর্কটা যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা এখানে লাভ ক্ষতি টাকার অঙ্ক হিসাব করলে একেবারেই আমরা পরাজিত হব। এবং ইন্ডিয়ান লাভার্সরা, যারা ইন্ডিয়ার পদধূলি পাকে চুমু দেয়, এইসব আপনারা সরাসরি দেখতে পারবেন। এইসব লোকেরা হচ্ছে তারাই তথাকথিত জার্নালিস্ট, যারা এই কথায় কথায় হ্যাঁ আমরা চীনের সাথে এতদূর করব, কিন্তু তাদের উদ্দেশ্য বুঝতে হবে। কিসের উদ্দেশ্য বুঝতে হবে? চায়না জিওপলিটিক্যালি ইজ এ ল্যান্ড, ইজ এ কান্ট্রি, যার মাধ্যমে তারা বঙ্গোপসাগরের অল্টারনেট রুট রাখতে পারে। এটা আমাদের জন্য একটা ব্লেসিং। চায়না ইজ দ্য কান্ট্রি যে আমাদেরকে সেভেন সিস্টার্সের সাথে ওপেনিং তৈরি করে দিতে পারে। স্ট্যাটাস কিউ কি একরকম থাকবে? ভারতের যে এখন সামরিক সামর্থ্য, সেখানে তারা বারবার আমাদেরকে অবমূল্যায়ন করে যে আমরা কিভাবে যুদ্ধ করব। আমাদের এখন চায়নার থেকে এই যে এয়ার পাওয়ার ক্রয় করছি, আমি স্পষ্টভাবে এই সরকারকে আমি আহ্বান করব যে আমাদের লালমনিরহাটে অবিলম্বে চাইনিজ এয়ারক্রাফট আসুক, থাকুক, লালমনিরহাটটা পূর্ণাঙ্গভাবে ডেভেলপ করা হোক। একেই বলে অরিজিনাল আইডিয়াস, জিওপলিটিক্যাল রিয়ালিটি। বিকজ চায়নার আগ্রহ রয়েছে বাংলাদেশে। আর চায়না সবসময় বলা হয় যে চায়না লাভ ক্ষতির হিসাব করে, লাভ ক্ষতি ছাড়া চলে না। এটা ভুল ধারণা, একেবারে ইচ্ছাকৃত ভারতীয়, যে চায়না হাই রেটে আপনার কাছ থেকে আদায় করে, ঋণ আদায় করে। কেন? পাকিস্তানের সাথে, আফ্রিকান দেশের সাথে, ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশের সাথে চায়না কি আস্থার অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলেনি? আমাদের অনেক বেশি আমরা অর্জন করতে পারতাম। চায়না এখন ইজ ইন এ স্টেট অফ ইটস হিস্ট্রি, এমনই একটা পর্যায়ে রয়েছে যে চায়নার যে বিশাল ফরেন এক্সচেঞ্জ গোয়িং ইনটু ট্রিলিয়নস অফ ডলার্স, সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে বন্ধুপ্রতিম দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন, ভূরাজনৈতিক সামর্থ্য গড়ে তোলার ক্ষেত্রে একেবারে পুরো আগেকার হিস্ট্রি পাল্টে দিচ্ছে। এখন যারা বলে যে ভূরাজনীতি মানে মেটা জিও পলিটিক্স, তারা ওই ক্লাইমেট ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, হেলথ ইস্যুস, ঠিক যেমন ইন্টারন্যাশনাল সিকিউরিটির কনসেপ্টকে অনেকে অবমূল্যায়ন করেছে, যে নন ট্রেডিশনাল সিকিউরিটিকে প্রাধান্য দিতে পারে। তার মানে আপনি মিলিটারি সিকিউরিটি, যেটা মূল কথা, যেটা অ্যাকচুয়াল বাস্তব, যে ডিসআর্মামেন্টের প্রক্রিয়া, নিউক্লিয়ার প্রলিফারেশনের প্রক্রিয়া, আর্মস কন্ট্রোল প্রক্রিয়া, এগুলো একদম আধুনিক কনসেপ্ট, সেটাকে পাশ কাটায় আপনি নন ট্রেডিশনাল, হ্যাঁ, সেটা কি ক্লাইমেট সিকিউরিটি, ওইটা আলাদা ফিল্ড, ওটাকে আলাদা রাখেন। ঠিক একইভাবে জিও পলিটিক্স, যেটা আমাদের এখন জীবন মরণ প্রশ্ন, যেটা চায়না আমাদেরকে মিলিটারিলি দেখতে চায়, সেই জিও পলিটিক্সের কনসেপ্ট আমাদের উত্তরবঙ্গের পুরা সিকিউরিটি স্ট্রাকচার ওপেনলি চীনের সাথে সান্নিধ্য গড়ে তুলতে হবে। বে অফ বেঙ্গলে আমরা মোংলা পোর্ট ভারতকে সরিয়ে দিয়ে মোংলা পোর্টে চীনকে স্থান দিয়েছি, সেখানে আমরা চাইনিজ ইকোনমিক জোনও চায়নাকে প্রোভাইড করেছি। এই গভর্নমেন্টের এগুলো অত্যন্ত কি বলে সাকসেসফুল ইনিশিয়েটিভ, যেটা আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ইউনুসের সময় অত্যন্ত কার্যকরভাবে ইনিশিয়েট করা হয়েছিল। একমাত্র প্রফেসর ইউনুস ছিল বলেই আমরা ভারতের থেকে সরে চীন ও
পাকিস্তানের সাথে সম্পর্ক করেছি। এবং এই যে ভিজিটটা হলো, এই ভিজিটের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী তার যে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি এটুকু বলতে পারি যে ডক্টর খলিলুর রহমান প্লেড এ ভেরি ক্রুশিয়াল রোল টু কনভিন্স হিম, তাকে পারসুয়েট করা, বোঝানো, এবং শেষ পর্যন্ত ডক্টর খলিলের উপর তিনি যে পূর্ণ আস্থা রাখছেন, এটা কিন্তু এই 3 দিনের সফরে আমাদেরকে যে কোন উচ্চতায় নিয়ে গিয়েছে, আগামী দিনগুলোয় আমরা সেটা বুঝতে পারবো।